নিজের লেখালেখি বিষয়ে আসলে বলার তেমন কিছু নাই। মানে কি বলবো আমি বুঝে উঠতে পারি না। কারণ লেখালেখি যে অবস্থায় আছি, আমার তো মনে হয় যে আরো লিখতে হবে। যেমন আমি ভাবছি যে আমি অন্তত আ ২০ টা বা ২৫ টা উপন্যাস লিখবো, ১০০ গল্প লিখবো। আ এখন মনে হয় যে না আমি ৫০ টা উপন্যাস লিখবো, ২০০ গল্প লিখবো। সেই হিসাবে তো আমার আ উপন্যাস, বই মিলায় বোধহয় ৮ টা বই করছি। হ্যাঁ, ৮ টা বা ৯ টা বই। আ সেই হিসাবে তো আমি ধরেন এখনো শুরুর দিকে আছি। অনেক উপন্যাস আমি অর্ধেক লিখে রাখছি। ১০,০০০ ২০,০০০ শব্দ, অনেক উপন্যাসের প্লট আমার মাথায়, অনেক গল্প লিখে রাখছি। সেগুলো কমপ্লিট করে একটা পর্যায়ে গিয়ে আমার মনে হয় যে নিজের লেখালেখি নিয়ে বলার একটা সময় আসে। নিজে অন্তত কিছু বলা যায়। ধরেন নিজের লেখালেখি নিয়ে একজন লেখক কি বলে? মানে নিজের লেখালেখি নিয়ে সে আসলে তো নিজের চরিত্রগুলো নিয়ে বলে। নিজের গল্প, প্লট, উপন্যাসের কাহিনী, কোথায় কি ঘটছে। আপনি দেখবেন যে আখতারুজ্জামান ইলিয়াস খোয়াবনামা নিয়ে প্রচুর কথা বলতে পারে। কারণ সে খোয়াবনামার একটা ট্রাভেলের মধ্য দিয়ে গেছে। একবার বগুড়ায় গেছে বা পুরান ঢাকায় তো ওনার পরিচিত জায়গা। তো উনি ক্যারেক্টার খুঁজছে, ঘটনা খুঁজছে, সেখানে গেছে। সেখানে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলছে। ফলে তার প্রচুর কথা জমা হইছে। বা আর্নেস্ট হেমিংওয়ে ধরেন মানে তার একটা দীর্ঘ জার্নি। উনি যুদ্ধ করছেন, তারপর হচ্ছে আবার যুদ্ধ থেকে ফিরছেন, আবার কিউবায় ছিলেন, সেখানে সমাজতান্ত্রিক বিপ্লব দেখছেন, আবার হচ্ছে ওনার ব্যক্তিগত জীবনে বিয়ে ছিল ৪-৫টা, অনেক কিছু, অনেক ঘটনা বা ওনার ওই যে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, উনি ওই কিউবার ওই জায়গাটাতে ছিলেন। ফলে তার তো বলার অনেক গল্প জমা হয়। মানে এটা কিন্তু বয়সের সাথে জমা হয়। তা আমি মনে করি যে লেখালেখিটাতে আমি কেমন এটা বলার জন্য আমার বয়স ৬০ হইতে হবে। 60s এ যাওয়ার পরে আমি বলতে পারবো যে আমার আ নিজের লেখালেখি কেমন। এবং পঠন-পাঠনের বিষয়টাও দেখেন। উম উম মানে ধরেন এখন এখন আমাদের যে লাইফস্টাইল সেখানে পড়ার সুযোগ খুব কম। কারণ একটা সময় ধরেন বাবার আ সংসারে আমি ছিলাম, ছাত্র হিসেবে ছিলাম। তখন আমার কাজ ছিল পড়া। পড়া বলতে স্কুলের পড়া, তারপর হয়তো বিকেলে একটু খেলতে যাওয়া। কিন্তু অন্যান্য আ আমাকে ইনকাম করতে হইতো না বা হচ্ছে পরিবারের কি হবে সেগুলো দেখতে হইতো না বা বাজারটা করতে হইতো না। বা বাজার করলেও বাবা টাকা দিত, সামান্য কিছু কিনে নিয়ে চলে আসতাম। কত দিয়ে কিনতাম? এত টাকা আ মাসে এত টাকা আছে মাস শেষে, মাসের শেষ সপ্তাহ কত টাকা থাকলো? এই যে হিসাব মানে মেন্টাল কোনো চাপের মধ্যে থাকতে হইতো না। ফলে তখন পড়ার একটা সুযোগ ছিল। আবার ধরেন কলেজে পড়ছি, বিশ্ববিদ্যালয় জীবনে ক্লাস পরীক্ষারও অত চাপ থাকে না। তো ফলে পড়াশোনার এক ধরনের আ পরিবেশ তখন ছিল। ফলে প্রচুর পড়ছি। এখন আ উম পড়ছি তখন কিন্তু লিখি নাই। মানে তখন ভাবছি, লেখার কথাটা ভাবছি। যেমন ধরেন আমি হয়তো শার্লক হোমস পড়লাম বা ধরেন আ আ পড়লাম মানে কোনো গোয়েন্দা কাহিনী পড়লে দেখা গেল যে বা সায়েন্স ফিকশন পড়লাম। আলেকজান্ডার বেলানভের কাহিনী, আ উভচর মানুষ, হ্যাঁ? এমফিবিয়ান ম্যান। পড়ার পরে এই যে একটা আলাদা জগৎ অথবা ৮০ দিনে বিশ্বভ্রমণ জুল ভার্নের পড়ে ফেললাম। ফলে এই যে আলাদা একটা জগৎ, ওই জগতের মধ্যে যে থাকা, সেটা তো একটা বিচ্ছিন্ন হয়ে যায়। যখন আপনি সংসার জীবনে, চাকরি জীবনে ঢুকবেন, সেটা একটা বিচ্ছিন্নতা। এই বিচ্ছিন্নতার আ মধ্যে আপনি যখন থাকেন মানে তখন কিন্তু অন্যরকম আরেকটা জীবন, সেটা আরেকটা জীবন। মানে এখন একটা জীবন, তখন আরেকটা জীবন। তো ফলে সামনে আমার আরেকটা জীবন। মানে এই ধরেন আমি ধীরে, ধীরে বয়ঃপ্রাপ্ত হব। আমার শরীরের যে আ উত্তেজনা, উদ্দাম সেটা কমতে থাকবে। মানসিক এক ধরনের মানে ঋদ্ধি ঘটবে। বলতে অভিজ্ঞতা জমা হবে। জমা হইতে, হইতে একটা জিনিসকে দেখার যে দৃষ্টিভঙ্গি মানে ধরেন খোয়াবনামা উপন্যাসটা আমি প্রায় ২.৫ বার পড়ছি। ২.৫ বার বলতে ১ম এ আমি যখন খোয়াবনামাটা হাতে নিই তখন আমার মনে আছে যে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। তো আমার এক বন্ধু বলছিল আ যে, "এটা আমি পড়ে শেষ করতে পারব না।" খোয়াবনামার ১ম ৫০ পৃষ্ঠা যে পড়ে শেষ করতে পারে, সে আসলে উপন্যাসটায় ঢুকতে পারে। তো আমি চেষ্টা করলাম, আসলে আমি পারি নাই। পরে ইউনিভার্সিটিতে উঠে আমি পড়তে শুরু করলাম। তখন আমি তরতর করে পড়ে গেছি। আবার বছর ২-৩ আগে আমি আবার খোয়াবনামা উপন্যাসের
সম্ভবত 50 বছর বা 25 বছর এরকম কিছু একটা, 25 বছরই হবে, 50 তো হওয়ার কথা না, বা 20 বছর উপলক্ষে আমি ভাবলাম যে একটা আলোচনার আয়োজন করা যায় কিনা, তখন আবার পড়লাম। তো দুই পড়ায় এক ধরনের পার্থক্য আছে। মানে আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি তখন বুঝিই নাই। তখন এক ধরনের ধরেন সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার এ ধরনের উপন্যাসের মধ্যে আমি অভ্যস্ত ছিলাম, বা ইভেন অবশ্য তখন আমি ইয়েও পড়ছি, দস্তয়েভস্কিও পড়ছি। কিন্তু দেখা গেল দস্তয়েভস্কি পড়া তো অনেক কঠিন, কিন্তু আমি পড়তে পারছি। হ্যাঁ, বা কলকাতারও ধরেন অন্যান্য জটিল উপন্যাস পড়তে পারছি, কিন্তু খোয়াবনামায় কেন যেন ঢুকতে তখন সমস্যা হলো। কিন্তু পরে যখন ঢুকলাম দেখলাম যে এটা একটা বিস্ময়কর উপন্যাস। কিন্তু আমি যখন এই 2-3 বছর আগে পড়লাম তখন আমি দেখলাম যে না, খোয়াবনামায় অনেক ধরনের ইলিয়াসের অনেক ধরনের ইন্টেনশন এটাতে যুক্ত। মানে উপন্যাস হিসাবে এর যে একটা ফ্রি ফ্লো থাকার কথা, বিভিন্ন জায়গায় সেগুলো এক ধরনের মানে ইলিয়াস সেখানে ব্যাঘাত ঘটাইছেন। কিভাবে? ধরেন খোয়াবনামা উপন্যাসের গুরুত্বটা কোথায়? এর গুরুত্বটা হইল যে ধরেন এটা প্রায় 200-250 ব্যাপ্তির একটা উপন্যাস। বাংলায় কিন্তু আপনি এত বিশাল টাইম ফ্রেমের একটা উপন্যাস পাবেন না। তো এটা একটা গুরুত্ব আছে। আবার আপনি ধরেন উত্তরবঙ্গ এলাকা, ওইখানে চাষবাস, নানা ধরন সবজির ধরন, মাটির ধরন, সেখানকার মানুষের ক্যারেক্টার, মিথ, নানা কিছু মিলায়ে এটা একটা ভাস্ট উপন্যাস, এর অনেক গুরুত্ব আছে। কিন্তু একটা পলিটিক্যাল ইন্টেনশন সেখানে হচ্ছে ইনসার্ট করছেন আমাদের আখতারুজ্জামান ইলিয়াস। সেগুলো এখন এক ধরনের যখন আমার নিজস্ব কিছু রিয়েলাইজেশন, পলিটিক্যাল বোঝাপড়া আছে, তখন আমি এগুলো দেখতে পাই। কিন্তু শুরুর সেই যে ঘোর বা বিস্ময়, তখন এগুলো ধরা পড়ে না। তো এরকম পঠন পাঠনেরও আসলে এক ধরনের ধরেন বয়সের সাথে, বোঝাপড়ার সাথে এটার এক ধরনের সামঞ্জস্য আছে। মানে এটা আপনি বয়স না হইলে, অভিজ্ঞতা না হইলে, মানে ক্রমাগত আপনি যখন পলিটিক্যাল নানা ধরনের ইন্টারেস্টের সাথে কনফ্লিক্ট করবেন, বোঝাপড়ার একটা আপনি রেগুলার একটা বোঝাপড়ার মধ্য দিয়ে আপনি আপনার একটা জার্নি হবে, তখন কিন্তু যে উপন্যাসটা আগে পড়ছেন সেটা ওই বয়স হওয়ার পরে পড়তে গেলে কিন্তু ইয়ে হয়, মানে বোঝাপড়ার একটা তারতম্য হয়। তো সেটাই বলতেছিলাম, আমি মনে করি যে লেখালেখির ক্ষেত্রেও ও জিনিসটা এরকম। মানে আমি যখন আমার প্রথম বই মানবসঙ্গ বিরল আমাকে একজন বলল যে আমার কিছু গল্প নিয়ে একটা বই করতে চায়। তো আমি তখন পুরনো গল্প সেই 2000, হয়তো আমি লিখছি 8-9, বইটা বের হয়েছে 10 কিংবা 11-তে, সম্ভবত 11-তে। বের হওয়ার পরে আমি তারপর ধরেন কত, প্রায় এক যুগ 13 বছর পরে আমি যখন পড়তে গেলাম, দেখলাম যে আমার এখনকার ভাষা আর তখনকার ভাষা এটা আমি কিছুতেই নিতে পারতেছি না। এবং আমি যখন গল্পগুলো রিরাইট করতেছি, আমার কিন্তু খুব সমস্যা হচ্ছে যে এই শব্দ আমি লিখছি, এইভাবে একটা বাক্য আমি সাজাইছি, এটা কিভাবে হয়? হ্যাঁ, এই ট্রান্সফরমেশন এটা কিন্তু হয়। ফলে নিজের লেখালেখি নিয়ে শেষ পর্যন্ত একজন লেখক কিছু বলতে পারেন কিনা আমি জানি না। আপনি এটা ধরেন ইলিয়াসের কে জিজ্ঞেস করলেও উনি যে উত্তর দিচ্ছেন, বা হেমিংওয়ে কে জিজ্ঞেস করলে যে উত্তর দিচ্ছেন, মানে আপনি যে লেখককেই বলবেন, ইভেন ধরেন কাফকা তো বোধহয় তার সব লেখা পুরাই ফেলতে চাইছিলেন। টলস্টয় কে আপনি যদি জিজ্ঞেস করেন, মানে নিজের লেখালেখি নিয়ে বলাটা একজন লেখকের জন্য খুব টাফ। ফলে এই মুহূর্তে আমি নিজের লেখা নিয়ে তেমন কিছু বলতে চাই না, রাজি না। কিন্তু আমি বলবো যে পড়ে পড়ে দেখা যায় আর কি। মানে অন্যদের কমেন্ট আমার বিষয়ে, সেটা দুই একটা যদি বলি, যে আমার লেখার, আমার যে গদ্য, সে গদ্যে একটা পরিবর্তন আছে তারা মনে করেন। মানে আমার ধরেন খুন হওয়া ঘুম একটা উপন্যাস, আগের বছর বের হওয়া, এবছর হচ্ছে বেকার বিপ্লব। তো বেকার বিপ্লবের ভাষা আর খুন হওয়া ঘুমের ভাষা আলাদা। যারা আমার দুইটা বই পড়ছেন তাদের মতামত হচ্ছে এই। ফলে গদ্যে আমার এক ধরনের পরিবর্তন আসতেছে, মানে আরো সহজবোধ্য এবং কমিউনিকেটিভ গদ্য হচ্ছে এবং সুখপাঠ্য হচ্ছে। আরেকটা ঘাটতি, আমাকে সবসময় সবাই বলেন যে উপন্যাসটা আরেকটু বড় হইতে পারতো, ওই ক্যারেক্টারগুলোকে আরেকটু বড় করতে পারতাম। তো এটা বলেন, কিন্তু আমি হচ্ছে
মানে যে অভিজ্ঞতার লেখালেখির যে মানে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমি যাই, যে ধরেন আমাকে একটা উপন্যাস নামাইতে হবে, তাহলে আমার হাতে সময় কত? 2 মাস 3 মাস, মানে আমার হাতে কিন্তু ফেব্রুয়ারি টু ধরেন আমি যদি ফেব্রুয়ারিতে মেলা শেষ করে ফেব্রুয়ারি মার্চে 1 মাস রেস্ট নিয়ে মার্চ এপ্রিল থেকে শুরু করি, তাহলে এপ্রিল থেকে ধরেন অক্টোবর, এখন নভেম্বর, অক্টোবরেই সাধারণত প্রকাশকরা চায় যে অক্টোবরে আমি তাদেরকে দিয়ে দিই পুরো পাণ্ডুলিপিটা। এরপর তারা প্রুফ করবে, প্রচ্ছদ করবে, মেকআপ করবে, আদার্স কারেকশন থাকলে সেগুলো করবে। কিন্তু এই দীর্ঘ সময় আমার তো আবার অন্য কাজ থাকে, ফলে হয় না। ওই কারণে আমাকে একটা ফিক্স করে ফেলতে হয় যে আমি এই কয়েক মাসের মধ্যে লিখবো, এত শব্দ লিখবো, লিখলে আমি এটা জমা দিতে পারবো, না হলে পারবো না। আমি যখনই বাড়াইতে যাব তখন আর লিখতে পারবো না। এবং এবছরেরটা যদি আমি এবছর লিখতে না পারি তাহলে কি হয়, ওইটা তো জমাই থেকে গেল। আমার সামনে নতুন প্লট আছে, নতুন ঘটনা আছে। তো ফলে আমাকে ওইভাবে একটা ধরেন ঠিক ফর্মুলা না, মানে ফর্মুলা উপন্যাসের কিন্তু চল আছে। আপনি এখন দেখবেন মানে যে সমস্ত উপন্যাস খুব জনপ্রিয় হয় সেটা এক ধরনের ফর্মুলা আছে। মানে আপনি দেখবেন যে ওটিটিতে যে সমস্ত ইয়ে হয়, ফিল্মগুলো বা সিরিয়ালগুলো জনপ্রিয় হয়, সেগুলো এক ধরনের ফর্মুলা আছে। একটা মার্ডার হবে, তারপর সেই মার্ডারের ইনভেস্টিগেশন যে মেথড, সেগুলো এক ধরনের ফর্মুলা, মানে প্রত্যেকটা ইয়েরই মেথডটা প্রায় কাছাকাছি। হ্যাঁ, কিন্তু সাসপেন্স বা মানে ঘটনাকে দেখানোর প্রেজেন্টেশনের ধরনটা আলাদা। তো এক ধরনের ফর্মুলা উপন্যাস আমাদের এখানে জনপ্রিয়। এই ধরনের ফর্মুলা উপন্যাস আপনি পাবেন, আমি ওই অর্থে নাম বলবো না লেখক বা বইয়ের নাম, কিন্তু জনপ্রিয়গুলোকে ধরে নেবেন ফর্মুলা উপন্যাস। যেমন হুমায়ুন আহমেদ ফর্মুলা উপন্যাস তারগুলো। হ্যাঁ, ফর্মুলা উপন্যাস কীরকম, ধরেন আপনি তার যে কোনো একটা বই হাতে নেবেন। আমি যখন হুমায়ুন আহমেদের বই পড়তাম, আমি ওনার বই খুব কম পড়ছি, এবং আমি যখন কিশোর তখন আসলে পড়ি নাই হুমায়ুন আহমেদের বই। উনি নিজেই বলছেন যে কিশোর বয়স্করা তার বই বা তরুণরা তার বই পড়ে। বরং আমি যখন একটু ম্যাচিউর, বিশেষ করে উনি মরার পরে আমি তার সমস্ত বই না, বেশিরভাগ বই পড়ছি। তার আগে টুকটাক কিছু বই পড়া ছিল যেগুলো খুব আলোচনার মধ্যে ছিল। আবার কিছু বই হুমায়ুন আহমেদের নাম শুনতে শুনতে আমি জানার বা বোঝার জন্য পড়ছি। তো সেখানে তারপরে কিছু বই আবার, যেমন হলুদ হিমু কালো র‍্যাব যখন খুব আলোচনায়, আমি পড়ছি। এবং জ্যোৎস্না ও জননীর গল্প, এইটা নিয়ে আমি একটু বলি সংক্ষেপে। সেটা হলো যে জ্যোৎস্না ও মানে হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ নিয়ে কোনো উপন্যাস নাই। এটা কিন্তু মুক্তিযুদ্ধপন্থীদের পক্ষ থেকে, প্রগতিশীলদের পক্ষ থেকে একটা চাপ ছিল তার উপর, এবং সেটা নিয়ে সমালোচনা, ক্রিটিক। তখন হুমায়ুন আহমেদ জ্যোৎস্না ও জননীর গল্প লিখছেন। ওই ক্রিটিকের কারণে জ্যোৎস্না ও জননীর গল্পটা আমার পড়া হয়েছে। আর হলুদ হিমু কালো র‍্যাব হচ্ছে আমি দেখলাম যে, বা শুনলাম, মনে নাই, দেখি নাই, সম্ভবত পত্রিকায় পড়ছি বা শুনছি যে হলুদ পাঞ্জাবি পরা, তখন র‍্যাব আসছে বাংলাদেশে, বিএনপির শাসন আমল, র‍্যাব আসছে বাংলাদেশে। মানে তারা র‍্যাব প্রতিষ্ঠা করলো। তো এই র‍্যাব, আর ওদের পোশাকটা ছিল কালো, আর এখনো আছে র‍্যাব কালো পোশাক পরে। আর হিমুর পোশাক হচ্ছে হলুদ পাঞ্জাবি। তো হলুদ পাঞ্জাবি পরে তখন বইমেলা ছিল বাংলা একাডেমি প্রাঙ্গণে, সেখান থেকে শাহবাগ পর্যন্ত দীর্ঘ লাইন হুমায়ুন আহমেদের বই কেনার জন্য। ফলে সেটাও তো একটা হচ্ছে যে তখন রাজনীতি সচেতন মহলেও একটা ইয়ে ছিল যে হুমায়ুন আহমেদ ইয়ে নিয়ে লিখছে, আপনার র‍্যাব নিয়ে লিখছে। হ্যাঁ, খুব বাহবা পাচ্ছে যে র‍্যাব, তখন ক্রস ফায়ার, র‍্যাব, এগুলো নিয়ে অনেক ধরনের পলিটিক্যাল ক্রিটিক্যাল থিঙ্কারদের কাজও ছিল। তো ফলে হুমায়ুন আহমেদ র‍্যাব নিয়ে লিখছে, ওইটাও একটা উত্তেজনা ছিল। তখন আমি সেই হলুদ হিমু কালো র‍্যাবটাও পড়ছি। পড়ার পরে মানে ওই হুমায়ুন আহমেদ যে ফর্মুলা, মানে উনি কি করেন, যেমন হিমুর একটা বই আছে আমার মনে আছে, এটা আমি কোন সময় পড়ছি মনে নাই। হিমুর একটা বইয়ে তার খালাতো ভাই থাকে, খালাতো ভাইয়ের নাম মনে নাই, তার খালার নামও মাজেদা খালা সম্ভবত। খালার যে হাজবেন্ড থাকেন অনেক প্রভাবশালী পয়সাওয়ালা লোক, আর হিমু তো ভ্যাগাবন্ড। তো একটা ক্রাইসিস থাকে, মানে একটা ক্রাইসিস দিয়ে শুরু হয়। ক্রাইসিসটা কি, পড়তে 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 দেখা গেল যে ক্রাইসিসটা হচ্ছে হিমুর খালাতো ভাইয়ের গলায় কাটা আটকাইছে। ঠিক আছে, মানে একটা ফর্মুলা, মানে উনি হুমায়ুন আহমেদের ফর্মুলা নিয়ে পরে হয়তো আমি আরো বিস্তারিত বলবো। কিন্তু একটা জিনিস আমি এখানে বলে রাখি, সেটা হলো যে ধরেন আমরা যখন ইলিয়াস পড়তেছি, সিরিয়াস একটা টপিক, মানে আমরা যখন আপনি যখন আমাকে বলবেন বা কেউ যখন আমাকে বলবে
মানে ধরেন একটা গল্পের কথা, আমরা ভাবি যে গল্পে সাসপেন্স থাকবে, খুন থাকবে, অমুক থাকবে, এমন এমন একটা জিনিস থাকবে যেটা আসলে আমরা মনে করি যে বড় কিছু, মানে সিরিয়াস কিছু, কিন্তু একটা গলায় কাটা আটকানো নিয়ে একটা উপন্যাস লিখে ফেলা যায়। এটা হুমায়ুন আহমেদ তো অবশ্যই বাংলায় প্রথম। আমি জানি না ধরেন এই ধরনের পপুলার উপন্যাস তো আরো আছে, কিন্তু এত সামান্য একটা ঘটনাকে এমন ভাবে ফুলায় ফাপায়ে এবং গল্প করা যায়, এটা কিন্তু অসাধারণ। এবং আপনি দেখবেন যে যদি আমি আপনাকে আজকে বলি যে আমি আজকে ট্রেনে করে আসছি, তো আপনি কি ভাববেন যে গল্পটা কিরকম হবে? তাহলে ট্রেন অ্যাক্সিডেন্ট করছে, ট্রেন হঠাৎ থেমে গেছে, ট্রেনের মধ্যে মারামারি হয়েছে, ট্রেনের মধ্যে কেউ কাউকে টিজ করছে, কিন্তু এরকম কিছুই না। হুমায়ুন আহমেদ আপনাকে এমন একটা কিছু দেখাবে যে ট্রেনের মধ্যে লোকটার স্যান্ডেলে ময়লা লেগেছিল, এটা দিয়ে তার গল্পটা শুরু হবে। হ্যাঁ, এবং তার ইয়েও আছে, মানে তার ফর্মুলাটা বোঝার জন্য আমি বলতেছি। সে বলছে যে তার দুইটা ঘটনা, এটা আমি লিখছিলাম ওই কারণে মনে আছে আমার। সে বলছে যে ধরেন আজকে সকালে আমরা দেখলাম যে একটা, ঘুম থেকে উঠে আমরা দেখলাম যে একটা লোকের কপালে একটা চোখ গজাইছে। এটা তো অসম্ভব, চোখ গজাবে না। কিন্তু আমি বলতে শুরু করলাম, তাহলে মানে একটা গল্প শুরু হয়ে গেল, লোকটার কপালে চোখ গজাইছে। বা তিনি বলতেছেন যে আমরা সবাই সিরাজুল ইসলাম চৌধুরীকে ডাকি স্যার। আজকে সকালে উঠে গিয়ে আমি তাকে বললাম যে ভাই। এই যে সিরাজুল ইসলাম চৌধুরীকে আমি ভাই বললাম, তার মানে একটা গল্প শুরু হয়ে গেল। কেন আমি সিরাজুল ইসলাম চৌধুরীকে ভাই বলতেছি? হ্যাঁ, ঠিক আছে, একদম কিন্তু সিম্পল জিনিস। বা তার একটা স্মৃতি কথা সে লিখছিল, হুমায়ুন আহমেদ লিখছিলেন যে এক নারী আসছে, কোথায় উনি গেছেন, এক নারী আসছে তার কাছে একটা উপন্যাস নিয়ে। সেই উপন্যাসটা শুরু হয়েছে বদর বদর করে নৌকা চালাইতে শুরু করলেন। হুমায়ুন আহমেদ সেটা ফেলে দিলেন, বদর বদর করে কেউ কখনো নৌকা চালাইতে শুরু করে না, মানে তো গল্পের আমেজটাই নষ্ট হয়ে যাচ্ছে। সে কারণে ওনার ফর্মুলাটা হইলো যে খুব সিম্পল দিয়ে শুরু। মানে বাংলা সাহিত্যে কিন্তু এই জিনিসটা আগে হয় নাই। একটা সিম্পল ব্যাপার, যে যেমন ধরেন শুভ্র, আমি শুভ্র, ধরেন আমি হুমায়ুন আহমেদের, আমার নামে একটা ক্যারেক্টার আছেও, ধরে নিলাম আমি যে কোনো একটা উপন্যাসের ক্যারেক্টার। আমি আমার চাচাকে, আমার চাচা আমাকে বললেন যে শুভ্র, আমি বললাম তো হুমায়ুন আহমেদের সেই ক্যারেক্টার, চাচা ক্যারেক্টার বলবে না, বলো জি। এটা কিন্তু খুবই স্বাভাবিক আমাদের সোসাইটিতে, পরিবারে, যে আমি বলতেছি, মানে আমার নিজের জীবনে এগুলো ঘটছে, বলতেছি আর চাচা বলতেছে কেন, জি বলো। হ্যাঁ, তো আমি যখন দেখতেছি যে আরে এটাও তো একটা গল্পের বিষয়, ফলে এই যে গল্পটাকে হালকা করে দেয়া, হ্যাঁ, মানে খুব সিরিয়াস একটা ভঙ্গি ত্যাগ করে গল্প শুরু করা, এইটা হুমায়ুন আহমেদের মধ্যে আছে এবং এটা হুমায়ুন আহমেদ দেখাইছেন। এটা হচ্ছে ওনার একটা ফর্মুলা। তো কিন্তু এই ফর্মুলায় যদি আমি আগাই, তাহলে শেষ পর্যন্ত হুমায়ুন আহমেদের সাহিত্য থেকে আমরা কিছু পাই না, এটা সত্যি কথা, এটা আমি মনে করি শেষ পর্যন্ত পাই না। কারণ হুমায়ুন আহমেদ যখন মারা যান, তখন আমার অভিজ্ঞতা আছে কিছু, যে আমার কলিগ, যাকে আপনার দেখে মনেই হবে না যে সে গল্প সাহিত্যের কিছু পড়ে, সে আইসা আমারে বলতেছে, সে আমার সাথে ওইভাবে কখনো কথাও বলে নাই, সে ফটোগ্রাফার, হ্যাঁ, সে আমার সাথে কখনো ওইভাবে কথা বলে না, কিন্তু হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পর সে আইসা বলতেছে ভাই আমার মনটা খারাপ। আমি বললাম কেন মন খারাপ? বলে হুমায়ুন আহমেদ মারা গেলেন। আমি বললাম কেন হুমায়ুন আহমেদ মারা গেলে আপনার মন খারাপ হবে কেন? বলে আমার যখন মন খারাপ হইতো আমি হুমায়ুন আহমেদ পড়তাম। হ্যাঁ, দেখেন, মানে সে কিন্তু আর কিছু পড়ে নাই, এবং তার মধ্যে তার সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা বা একসাথে থাকার অভিজ্ঞতা মিলায় আমি বলবো যে তার অন্য অন্য অনেক ধরনের যে রিয়েলাইজেশন, সেগুলো তৈরি হয় না, বা ক্রিটিক করা এই ক্ষমতাটা তৈরি হয় না, বা ধরেন যে প্রতিবাদ করা, এগুলো কোনো কিছু তৈরি হয় না। কিন্তু এই যে একটা মন খারাপ হইলে হুমায়ুন আহমেদ পড়া, আমার কাছে মনে হচ্ছে যে হুমায়ুন আহমেদটা এর মধ্যেই সীমাবদ্ধ, মন খারাপ হইলে পড়া। এখন আমি যখন সাহিত্য করতে যাব, আমার তো আর এই মন খারাপ ভালো করার জন্য সাহিত্য করার ওই টেন্ডেন্সিটা আমার নাই। তাহলে আমি ভাবি যে আরেকটু বড় কিছু, সে কারণে আমাকে লিখতে হবে এক ধরনের সিরিয়াসনেসের মধ্যেও থাকতে হবে, আবার হুমায়ুনের মতো এক ধরনের ধরেন হালকাভাবে, মানে সাধারণ অর্থে, মানে আমরা যখন লিখবো তখন তো আমি চাইবো যে পাঠক পড়ুক এবং কমিউনিকেট করুক, এবং পাঠক বলতে আমার সোসাইটির মানুষ, যারা যাদের সাথে আমার ইন্টারাকশন হয়, রিয়াকশন হয়, নানা কিছু হয়, তো তাদের জন্য উপযুক্ত একটা গদ্য, এবং সেটার মধ্যে এক ধরনের তাদেরকে ইনভলভ করা, তাদেরকে পরিচালিত করা, তাদেরকে মধ্যে চিন্তার ভাবনার উদ্রেক ঘটানো, সেগুলো করতে গিয়ে ধরেন আবার এক ধরনের সিরিয়াস একটা ভঙ্গি। ফলে আমারও নিজস্ব একটা ফর্মুলা, যেটা আমি বলতেছিলাম যে ওই আমার হাতে হয়তো সময় আছে,
1 মাস 1.5 মাস 2 মাস এর মধ্যেই আমাকে করে ফেলতে হবে। ফলে আমারও একটা ফর্মুলা আছে। কিন্তু প্রচলিত অর্থে এই যে এতক্ষণ হুমায়ুন আহমেদের কথা বললাম যে ফর্মুলা, সেটা না। আবার ইলিয়াসের যে ফর্মুলা, হ্যাঁ, মেথড, ইলিয়াসের মেথড, তার আপনি এই যে শুরুতে বলতেছিলাম যে খোয়াবনামা, উনি কিভাবে বগুড়ায় গেছেন বা পুরান ঢাকা থেকে সংগ্রহ করে লিখে লিখে নোট নিয়ে, ইলিয়াস কিন্তু অনেকবার কারেকশন করতেন, বারবার কারেকশন করতেন। খুবই কষ্টকর একটা কাজ, এবং উপন্যাস আমি ধরেন সত্যিই খুব কষ্টকর একটা কাজ। হুমায়ুন আহমেদ যেটা করছেন, এই কষ্টটা কমায় দিচ্ছেন উনি ওনার লাইফ থেকে, এবং এই কষ্টটা কমানোর কারণে আপনি দেখবেন যে ফর্মুলা বলতেছিলাম, ওনার প্রায় বেশিরভাগ উপন্যাস একই ঢঙের, একই ধরনের। এবং ইভেন উনি যে শুরুর দিকে 2টা উপন্যাস লিখছিলেন, সেগুলোর ক্যারেক্টারের নামও একই। উনি বলছিলেন যে নাম নিয়ে আর চিন্তা করি নাই, একই নাম, প্রথম উপন্যাসের নাম দ্বিতীয় উপন্যাসে দিয়ে দিচ্ছে। তো ফলে ওনার যে স্ট্রাগল, এবং আমি শুনছি যে উনি ধরেন একসাথে 2টা উপন্যাস লিখতেন, হ্যাঁ, কারণ প্রকাশকের কাছ থেকে টাকা নিছেন, বইমেলা চলে আসতেছে, উনি তো লেখেন নাই, বসেছিলেন, এখন চলে আসছে, বইয়ের কভারও উনি করতে দিয়ে দিয়েছেন, একটা নাম ঠিক করে বইয়ের কভার করতে দিয়েছেন, আজ হিমুর বিয়ে, কাল অমুকের কিছু একটা, এরকম নাম ঠিক করে দিয়ে দিচ্ছেন, কভার হয়ে গেছে, উনি তো লেখেন নাই, প্রকাশক বসে আছে ঘরে এসে, তো উনি এক হাতে, মানে বলতে গেলে 2 হাতে লিখছেন, একই জিনিস লিখে জমা দিয়ে দিচ্ছেন, বিক্রিও হয়েছে। সেটা তো করা যাবে না। হুমায়ুন আহমেদের এই কাজগুলো অবশ্যই সাহিত্যের জন্য ঠিক না, সেটা তো করা যাবে না আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের উপন্যাস। তো এইটা একটা কমনলি আমরা সাধারণত ধারণা করি যে অনুবাদ, কিন্তু একটা জিনিস বুঝবেন যে ধরেন সালমান রুশদি, মানে সালমান রুশদি ইউরোপে জায়গা পেয়েছেন কিভাবে? একটা বড় ঘটনা দিয়ে, স্যাটানিক ভার্সেস, অথবা ধরেন পাকিস্তানের কিছু লেখক, আফগানিস্তানের কিছু লেখক, আবু মোহাম্মদ হানিফ বা আবু হানিফ, মানে আমার নামটা মনে আসতেছে না পুরোপুরি। তো এই এই বড় বড় ঘটনা কিন্তু, মানে এখানে ইসলামের সঙ্গে ওয়েস্টের যে একটা ক্ল্যাশ, সেই ক্ল্যাশের রিপ্রেজেন্টেটিভ হচ্ছেন সালমান রুশদি। তিনি স্যাটানিক ভার্সেস লিখছেন, মানুষ খেপে গেছে, ইভেন লন্ডনের মতো জায়গায় তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। তারপর ইরানে তো তাকে ঘোষণা করা হয়েছে, বা তার কল্লার দাম চাওয়া হয়েছে। মানে ওয়েস্ট কিন্তু ফুয়েল দিছে, এই উপন্যাসটাকে ফুয়েল দিছে। এখন ধরেন যে একই রকম আফগানিস্তান বা পাকিস্তানে কিন্তু যে ইসলামিস্ট আপরাইজিং এর এগেইনস্টে যারা গেছেন, তাদেরকে ওয়েস্ট হচ্ছে প্যাট্রোনাইজ করছে, যে কারণে মানে এই এই ওই বিভিন্ন দেশের লেখকরা বা নবুগি, হ্যাঁ, আফ্রিকা থেকেও আসছে, মানে কলোনাইজ, অ্যান্টি কলোনাইজেশন, নানা ধরনের ঘটনা ঘটছে। আমাদের এখানেও ধরেন রবীন্দ্রনাথ নোবেল পাইছেই কলোনির সময়ে, মানে কলোনির যে পলিটিক্স, মানে এন্টি কলোনাইজেশনের পলিটিক্সটাও কলোনাইজারদের কিন্তু নিয়ন্ত্রণে থাকে, তাই না? মানে তারা দুটোকেই, তারা নিজেরা কলোনাইজেশন ঘটায়, আবার এন্টি কলোনাইজেশন যারা করতে চায় বা কলোনাইজার যারা, এন্টি কলোনাইজার যারা, তাদেরকেও সে আবার শেল্টার দেয়। মানে সে তো কলোনাইজেশন থেকে বের হয়ে আসতে চায়, মানে ধরেন উপনিবেশ থেকে সে বের হয়ে আসতে চায়, তো সে তো ডেমোক্রেসি চায়। মানে এই যে সে চায়, এই তার চাওয়ার নানা ধরনের প্রকাশগুলো ঘটে বিভিন্ন ক্ষেত্রে। কখনো সেটা সে বাণিজ্যিক সহায়তা দিয়ে করে, কখনো সেটা সে সাহিত্যিকভাবে কাউকে স্পেস দেয়, দিয়ে তাকে সেই সুযোগটা করে দেয়, বা সেই মানে ওয়েস্ট যে ডেমোক্রেসি চায়, ওয়েস্ট যে চায় ধরেন মানে মত প্রকাশের স্বাধীনতা, সেটা কিভাবে বুঝাবে, সেটা বোঝানোর জন্য তখন তারা প্রাচ্যের বিভিন্ন লোকজনকে তুলে আনে লেখক হিসেবে। তো ফলে এটা একটা ব্যক্তির মধ্য দিয়ে ঘটে, মানে অনুবাদ শুধু যে আপনি অনুবাদ করলে বাংলা সাহিত্য একটা বড় জায়গায় চলে যাবে তা না, মানে এটা আন্তর্জাতিক রাজনীতি এবং ব্যক্তি, কোন ব্যক্তি সে কি লিখতেছে আসলে। তো বাংলাদেশে আপনি, এখানে তো ইসলামের শাসন আসে নাই, তাহলে ইসলামের শাসনের বিরুদ্ধে লিখে ওয়েস্টে, যেমন তসলিমা নাসরিনের লজ্জা, ধরেন লজ্জা উপন্যাসটা তো খুবই বাজে একটা উপন্যাস, কিন্তু এটা কিভাবে বাংলাদেশে এত প্রমিনেন্ট হয়ে গেল, লজ্জার ঘটনাটা কিভাবে প্রমিনেন্ট হইল, এটা কিন্তু ওই আপনি যখন সালমান রুশদি যখন নেক্সট এই যে লাস্ট ছুরি কাঘাত করা হয় তারে,
তখন আমি ওই তার স্যাটানিক ভার্সেসের ওই সময়কার ঘটনাগুলো পড়তেছিলাম, নিউজ আকারেই পড়তেছিলাম, কারণ নিউজের মধ্যেই আসলে ওই ইয়েটা পাওয়া যায়, কি ঘটছিল আসলে পাওয়া যায়, কারণ নিউজের বাইরে পক্ষ বিপক্ষ। এখন সালমান রুশদি স্যাটানিক ভার্সেস লিখতেই পারেন, এটা একটা অপিনিয়ন। আবার আরেকটা অপিনিয়ন হচ্ছে যে সালমান রুশদি স্যাটানিক ভার্সেস কেন লিখবেন একটা জনগোষ্ঠীকে অনুভূতিতে আঘাত দিয়ে। এখানে আসলে ফলে অপিনিয়ন পড়াচ্ছে, নিউজটা পড়লে কি হয় যে কি কি ঘটছে ফ্যাক্টগুলো আপনি জানলেন, তো ফলে আমি ওই জন্য নিউজগুলো বেশি পড়ছি। তা আমি দেখলাম যে সালমান রুশদির এই স্যাটানিক ভার্সেস লেখার পরের ঘটনা সমস্ত কিছুই এক ধরনের। সালমান রুশদির কিন্তু ওই উপন্যাস লিখে ক্ষমাও চাইছেন, হ্যাঁ, যে আমার এটা ঠিক হয় নাই। যাই হোক, সালমান রুশদি বড় ঘটনা হয়ে গেছে। এর বাইরে ধরেন তসলিমা নাসরিনের বিষয়টা বলতেছিলাম। তসলিমা নাসরিন কিন্তু আমি ফেসবুকেও লিখছি এটা নিয়ে, যে আগের বছর সম্ভবত আনন্দবাজার পুরস্কার পান। তসলিমা নাসরিন কিন্তু প্রবন্ধ ভালো লিখতেন, ডাক্তার ছিলেন এবং উনি প্রবন্ধটা ভালো লিখতেন, চিকিৎসা পরামর্শ। এবং ওই সময়ে উনি লিখতেন হচ্ছে ভোরের কাগজ না আজকের কাগজে, বা ওদের আজকের কাগজের একটা ম্যাগাজিনে লিখতেন। যাই হোক, মানে ওই সময় বাংলাদেশের প্রগতিশীল পত্রিকায় একজন নারী লিখতেছেন নারীদের স্বাস্থ্য নিয়ে, এবং সেখানে যৌন স্বাস্থ্য নিয়েও কথা আছে। ফলে এটা খুবই একটা প্রগতিশীল ঘটনা কিন্তু আমাদের সোসাইটিতে আরো অনেক বছর আগে। তো তসলিমা নাসরিন সেই প্রবন্ধের বইয়ের জন্য আনন্দবাজার পুরস্কার পাইলেন। পুরস্কার পাওয়ার পরের বছর তিনি লজ্জা লিখলেন। দেখেন ঘটনাটা কোথায় ঘটছে, মানে উনি লজ্জা লিখলেন, উনি কিন্তু যে উপন্যাসে খুব ভালো তা না, কিন্তু লজ্জা লিখলেন। লজ্জা লেখার পরে এটা সরাসরি আমাদের ইসলামীদের সেন্টিমেন্টে আঘাত করলো, এবং তারা রাস্তায় নেমে গেল, ফাঁসি চাইলো, বড় একটা ঘটনা হয়ে গেল। মানে এটা কিন্তু একেবারে পরিকল্পিত বলে ভাবার যথেষ্ট সুযোগ আছে। এরকম মানে একটা হচ্ছে আপনাকে ঘটনা ঘটাইতে হবে, মানে আপনি ঘটনা ছাড়া সাহিত্যে কিভাবে আপনি প্রমিনেন্ট হবেন। ধরেন আর্নেস্ট হেমিংওয়ে, তাকে বলা হয় যে ওই 20 শতকের বা সবচেয়ে আধুনিক লেখক বলা হয়, কিন্তু উনি কি ঘটাইছেন, ওনার গল্প আছে। বা ধরেন যে নারী পুরুষ প্রেম করতেছে, আমেরিকার মতো সোসাইটি, এখন তো আপনি সেগুলো ভাবতেও পারবেন না। নারী পুরুষ প্রেম করতেছে, প্রেমের বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক আছে ওনার গল্পের মধ্যে। মেয়েটা রাজি হচ্ছে না, কিন্তু ছেলেটা চাচ্ছে তাকে শারীরিকভাবে পাইতে, মেয়েটা রাজি হচ্ছে না। এই জিনিস গল্পে কিভাবে আসে? ইউরোপের আমেরিকার সোসাইটি কিন্তু নিতে পারে নাই, ফলে এটা একটা ঘটনা। হ্যাঁ, মানে আপনাকে তো সাহিত্যে এই পলিটিক্যাল ঘটনাগুলোর মধ্যে কোনো একটা কিছু সংঘাত অথবা সমর্থন এগুলোর মধ্যে থাকতে হবে। এখন বাংলাদেশের লেখকরা তো ওইভাবে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে নাই কোনো একটা ঘটনা দিয়ে। এটা একটা। আরেকটা হচ্ছে ভাষা, বাংলা ভাষা। মানে বাংলা ভাষায় ধরেন ঝুম্পা লাহিড়ী, উনি তো এক ধরনের প্রমিনেন্ট লেখক অবশ্যই আছেন বাংলা ভাষার বিচারে, মানে ইউরোপে ওনাকে কাউন্ট করা হয়। উনি দীর্ঘদিন ধরে ইউরোপে আছেন। এখন আপনি একজন লেখক, আপনি চান যে বাংলা লেখাকে গুরুত্বপূর্ণ করে তুলতে হবে। মানে বাংলাদেশ কিন্তু আমি আগেও বলছি যে ধরেন পাকিস্তান বা হচ্ছে ইরান বা চীন বা আফ্রিকা এই ধরনের পলিটিক্যালি গুরুত্বপূর্ণ কোনো দেশ না। এটা হচ্ছে একটা ভারতের পাশের একটা ছোট দেশ, যার ওই রাজনৈতিক ইম্পর্টেন্সিটা কম। যদিও এখন আমরা দেখতেছি যে ভূ রাজনৈতিক গুরুত্ব আছে এক ধরনের, সেটা পরের আলাপ। কিন্তু ওই কারণে এখানকার একজন লেখককে ওয়েস্ট তুলে নিয়ে যাবে, সেই ঘটনাটা ঘটতেছে না বা ঘটে নাই এখন পর্যন্ত। আরেকটা হচ্ছে আপনি যাবেন, আপনি গিয়ে ধরেন ওইখানে, মানে ইউরোপেও তো আপনি যেটাই বলেন একটা সিন্ডিকেট থাকে, নানা ধরনের সিন্ডিকেট থাকে। মানে আপনি ধরেন আমাদের অনেক লেখক বলেন যে আমার বই বের হয়েছে পেঙ্গুইন থেকে, আসলে ইন্ডিয়ান পেঙ্গুইন থেকে বের হয়েছে, তাই না? তো ইন্ডিয়ান পেঙ্গুইন থেকে একটা বই বের হইলেই তো হইল না, আপনাকে তো সেই ধরনের ওদের যে একটা ফ্লো আছে, লিটারারি সোসাইটি আছে বা গ্রুপ আছে বা এজেন্সি আছে বা সিন্ডিকেট আছে, প্রকাশনা সংস্থা আছে, এগুলোর সাথে এক ধরনের কোঅপ করতে হবে, তাল মিলায় চলতে হবে, অর্থাৎ আপনাকে ইউরোপে থাকতে হবে। এখন আমাদের এখানে ইউরোপে আমেরিকায় থাকে অনেক লেখক আছে, কিন্তু কি হয়, তারা গিয়ে আর লিখতে পারে না। হ্যাঁ, কিংবা কি নিয়ে লিখবে বুঝতে পারে না। ধরেন তাহমিমা আনাম, সে উপন্যাস লিখছে না গুড মুসলিম ব্যাড মুসলিম। দেখেন আমি যতক্ষণ বললাম কথাগুলো, এই যে মুসলিম কনফ্লিক্ট ক্রাইসিস অথবা মুসলিমদেরকে ওয়েস্টের দেখার যে দৃষ্টিভঙ্গি, বিচারের যে দৃষ্টিভঙ্গি,
এই গুড মুসলিম ব্যাড মুসলিম ব্যাপারটাই তো, ওরা তো দেখাইতে চায় যে এরা হচ্ছে ব্যাড মুসলিম আর এরা হচ্ছে গুড মুসলিম যারা ওয়েস্টের সঙ্গে আছে। তামিম আনাম তো সেটা চেষ্টা করছেন, পারছেন কি? পারেন নাই। কারণ কি? কারণ একটা হচ্ছে যে তার বই বাংলাদেশেই আলোচিত হয় না। এখন যদি হইতো যে তার বইয়ের বিরুদ্ধে আমরা আমাদের মুসলমানরা বা আমরা একটা বিক্ষোভ মিছিল শুরু করে দিলাম, অমুক হইল তমুক, তখন গিয়ে তারা একটা গুরুত্ব দিতে পারতো বইটাকে, কিন্তু সেটা হয় নাই। ফলে এটা জটিল বিষয় বাংলাদেশের জন্য আন্তর্জাতিকভাবে মানে গুরুত্ব পাওয়া, এটা জটিল বিষয়। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের একটা আলাদা গুরুত্ব আছে, এটা হিস্ট্রিক্যাল গুরুত্ব আছে। কারণ এখানে কি কি ঘটছে, ধরেন এখানে একসময় মোগলরা আসছে, তারপর তার আগে এটা ছিল এক ধরনের অ্যাবান্ডন একটা জায়গার মতো, হ্যাঁ, মানে ধরেন মানে জংলার একটা জায়গা। তারপর এখানে হিস্ট্রিক্যালি অনেকে আসছে, রুল করে গেছে, হ্যাঁ, ইউরোপ আসছে। তারপর আবার ধরেন বাংলা ভাষার ক্ষেত্রে আমি বলতেছি যে আবার আমরা স্বাধীন হইলাম, আমাদের এখানে উর্দু, ফার্সি, নানা ধরনের ভাষা, সংস্কৃতি, নানা ধরনের ধরেন খাদ্যাভ্যাস, পোশাক, অনেক কিছু ঢুকছে কিন্তু। ফলে এখানকার বাংলা ভাষা একটা যতটা রিচ হওয়ার কথা, হ্যাঁ, এখানকার সাহিত্য কিন্তু আরো ভালো হওয়ার কথা, সে তুলনায় ভালো হয় নাই কেন? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নটা জরুরি, মানে এটার অনুসন্ধানটা জরুরি, বুঝছেন? এখন ধরেন এখানে একটা বাংলায় একটা ক্রাইসিস আছে, মানে ক্রাইসিস অনুসন্ধান করতে গেলে আপনি একটা ক্রাইসিস লোক আরো হয়তো পাবেন। আমি আজকে একটা বলে রাখি, সেটা হইলো আপনি ধরেন যে মানিক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু খুব গরিবী অবস্থার মধ্য দিয়ে সাহিত্য করে গেছেন। তারপর ধরেন তারাশঙ্কর বলেন, যার কথাই বলেন, রবীন্দ্রনাথ কিছুটা সচ্ছল ছিলেন, এটা ঠিক, কিন্তু রবীন্দ্রনাথের বাইরে, হ্যাঁ, এবং রবীন্দ্রনাথের সচ্ছলতার সাথে তার সাহিত্যের অত সম্পর্ক নাই আসলে। তো ও টাকা পয়সার সাথে ওনার সাহিত্যের যোগাযোগ অতটা নাই, থাকলে সেটা ভিন্ন আলাপ, সেদিকে আমি যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে ধরেন বেশিরভাগ লেখকেরই আর্থিক অবস্থা ছিল সংকটাপন্ন, তারা লিখেও টাকা পাইতো না, এবং কোথাও কেউ তাদের প্যাট্রোনাইজ করে তাদেরকে টাকা পয়সা দেবে, বসে লেখার জন্য একটা পরিবেশ সুযোগ দেবে, সেটা আনন্দবাজার আসার আগ পর্যন্ত কিন্তু বাংলা সাহিত্যে ঘটে নাই। ফলে প্রত্যেক লেখকই এক ধরনের কষ্টের মধ্য দিয়ে গেছে, এবং আনন্দবাজারে সুনীল সমরেশরা চেয়ার পাইছেন, পরিবেশ পাইছেন, টাকা পাইছেন, লিখে গেছেন, হ্যাঁ, এক্সপোজার পাইছেন। তারা কলকাতা ছেড়ে, পশ্চিমবঙ্গ ছেড়ে বাংলাদেশেও এসে মানে বাজার দখল করে ফেলছেন। এই ঘটনা ছাড়া, এই ঘটনাটা ছাড়া বাংলাদেশের লেখকদের কিন্তু কখনোই এই ধরনের সুযোগ দেওয়া হয় নাই। আপনি দেখবেন যে বাংলাদেশের প্রায় কোনো লেখকই, হ্যাঁ, একমাত্র এখন যদি আপনি বলেন আনিসুল হক, যার লেখার আসলে অত মেধা প্রতিভা কিছু নাই, তাকে প্রথম আলো একটা জায়গায় রেখে পেট্রোনাইজ করতেছে। অথবা কিছু লেখকের নাম আরো বলা যাবে, জাফর ইকবালের নাম বলা যাবে, যিনি জাতির সাথে এক ধরনের বেইমানি করছেন, এরকম। মানে কিন্তু ধরেন আখতারুজ্জামান ইলিয়াস, সে তার অপারেশনের জন্য, ক্যান্সার ট্রিটমেন্টের জন্য তাকে পশ্চিমবঙ্গে চলে যেতে হয়েছে, গিয়ে তাদের আনন্দ পুরস্কার নিতে হয়েছে। বা আহমদ সফার মতো বুদ্ধিজীবী, তিনি মানে কোথাও ওইভাবে শেল্টার পান নাই বা টিকতে পারেন নাই। এরকম যে কোনো বেশিরভাগ লেখকেরই তো বাংলায় যেটা ঘটছে যে ধরেন মানে পড়ার অভ্যাসটা তৈরি হয় নাই। ইউরোপে এই পাঠ্যাভ্যাস তৈরি, মানে একই সঙ্গে ধরেন থিয়েটার, সিনেমা এবং পাঠ্যাভ্যাস, মানে সিভিল সোসাইটি যে গড়ে উঠতেছে, হ্যাঁ, ইউরোপে বা আমেরিকায়, সেটা কিন্তু এই জিনিসগুলো একসাথে হয়েছে। তো বাংলায় তো ধরেন থিয়েটার শক্তিশালী ছিল, কিন্তু কেন জানি মধ্যবিত্ত এটার রেগুলার ভোক্তা হয়ে উঠতে পারলো না। সিনেমারও কিন্তু যাওয়া আসা ছিল, কিন্তু সেখানেও একটা ব্রেক হইলো, আর ফলে বই পড়াটা আর হইলো না। ফলে আমি মনে করি যে এই জিনিসগুলো একসাথে ঘুরতে হবে, মানে সিনেমা, থিয়েটার এবং বই পড়া, এগুলো কিন্তু লম্বা আলাপ, কিন্তু জিনিসগুলো সহজে বোঝার জন্য আমি বললাম। তো ফলে বাংলায় সেটা ঘটে নাই। এই জিনিসটা না ঘটার কারণে এখানে লেখালেখির সাথে মানে আপনার যে ইনভলভমেন্ট, আপনি যে নিরবচ্ছিন্নভাবে অন্য চিন্তা বাদ দিয়ে একনিষ্ঠতার সঙ্গে মনোযোগ দিয়ে সাহিত্যকর্ম করবেন, সে পরিবেশটা নাই। না থাকার কারণে কিন্তু
এই ক্রাইসিসটা তৈরি হয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়ে কিভাবে আমরা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারি, এই ক্রাইসিসটা তৈরি হয়েছে। এখন তাহলে আরেকটা আলাপ আসে যে আন্তর্জাতিক বাদ দেন, তাহলে বাংলাদেশের সাহিত্যে এখন কি আছে? বাংলাদেশের সাহিত্যের একটা ট্রেন্ড, মানে এই ট্রেন্ডটা আপনি দেখবেন যে ধরেন সুনীল সমরেশ, এখানে তো বহুল পঠিত লেখক, তাদের বিষয় কি ছিল? তাদের বিষয় ছিল কিন্তু বাম রাজনীতি মূলত, কারণ তারা এক ধরনের বাম রাজনীতি দেখছে এখানে। পশ্চিমবঙ্গে ধরেন সেই নকশাল আন্দোলন থেকে শুরু করে, যেটা বাংলাদেশেও নানাভাবে প্রভাবিত, বাংলাদেশের সাহিত্যে যদিও এগুলো কম আসছে, অন্যভাবে আসছে, যেহেতু বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে গেছে, ফলে এখানে জিনিসটা আবার অন্যভাবে ঘটছে। কিন্তু পশ্চিমবঙ্গে ধরেন বাম আন্দোলন ছিল এবং বামপন্থীরা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, সুনীল সমরেশের রচনায় সেটা আছে। আবার এক ধরনের শীর্ষেন্দুর লেখালেখির মধ্যে এক ধরনের হিন্দু শভিনিজম আছে। কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে, ধরেন এখানে বাংলাদেশ কিভাবে হয়েছে, এটার তো একটা পলিটিক্যাল হিস্ট্রি আছেই, যে মুসলমানরা ক্রমাগত, বাঙালি মুসলমানরা ক্রমাগত কোণঠাসা হইতে হইতে যখন দেয়ালে এসে পিঠ থেকে গেছে, তারা বাংলাদেশ স্বাধীন করে ফেলছে। সংক্ষেপে এক লাইনে বললে জিনিসটা এই। এখন তারা যে বাংলাদেশ স্বাধীন করলো, তাদের লেখককে, তাদের লেখক ধরেন আমাদের এখানে লেখালেখি শুরু হয়েছে সৈয়দ ওয়ালিউল্লাহ, আমরা যদি ধরি, হ্যাঁ, স্বাধীন বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তানকে যদি আমরা স্বাধীন বাংলাদেশ ধরি, তাহলে সৈয়দ ওয়ালিউল্লাহ, সৈয়দ ওয়ালিউল্লাহ কি নিয়ে লিখছেন? লাল সালু। লাল সালুতে কি আছে? ইসলামপন্থীদের প্রতি সমালোচনা, কটাক্ষ, বিদ্রুপ, যাই বলেন সেটা আছে। হ্যাঁ, মানে সর্ষের চেয়ে টুপি বেশি, তাই না, এই ধরনের লাইন। তাইলে দেখেন, আপনি কিন্তু ক্রমাগত যে পরিচয় নিয়ে আপনি মানে বাংলাদেশ হইলেন, সে পরিচয়টাকেই আপনি অস্বীকার করতেছেন সাহিত্যে কিন্তু। এবং এখনো বাঙালি মুসলমান এই পরিচয় আপনি কিন্তু দেখবেন না যে সাহিত্যে, প্রগতিশীল সমাজে সেটা প্রতিষ্ঠিত। যদিও আপনি আবুল হাসিমের লেখা পড়েন, ইভেন বদরুদ্দিন উমরের মতো বামপন্থী লেখা পড়েন, তাইলেও দেখবেন যে বাঙালি মুসলমান বা এই জাতিসত্তার পরিচয়টা আছে। কিন্তু আমি বলতেছি ফিকশানে, ফিকশানে কিন্তু এই পরিচয়টা নাই। আমাদের ফিকশানে এক ধরনের রোগ আছে, একটা রোগ আছে, সেটা ইভেন হাসান আজিজুল হকের মধ্যে আছে, মাহমুদুল হকের মধ্যে আছে, আখতারুজ্জামান ইলিয়াসের মধ্যে আছে, শওকত আলীর মধ্যেও বিষয়গুলো পাবেন, যে দেশভাগ, ভারত ভাগ হয়ে গেছে এবং আমাদের দেশ ছিল ভারত এবং আমরা এখন হয়ে গেছি বাংলাদেশ। এই যে কষ্ট, এটার মধ্যে দিয়ে একটা গেল এক ধরনের এনজিও মানসিকতা। কি সেটা? সেটা হলো গ্রামের উন্নয়ন, শিক্ষা পাচ্ছে না, তারপর নারীর উন্নয়ন হচ্ছে না, নারীকে অবদমন করা হচ্ছে, ঠিক আছে। এই একটা মানে আপনি মানে ধরেন আপনি আমাদের এই 90s-এর লেখকরাও বা তারপরের লেখকদের মধ্যেও আপনি এবং সাদাত হোসেনের মধ্যেও দেখবেন, সাদাত হোসেনের এই যে মানে সে শহরে আসছে, মানে ঢাকা শহর আসছে, ঢাকা শহর হয়ে গেছে, কিন্তু তার মধ্যে গ্রামের কান্না, হ্যাঁ, মানে গ্রামের কান্না, মফস্বলের বিরহ, এই জিনিসগুলো রয়ে গেছে। অর্থাৎ মানে সে যে সিভিল হয়ে উঠছে, সেটা আপনি উপন্যাসে পাবেন না বাংলাদেশের উপন্যাস। এখন ধরেন শেখ হাসিনার স্বৈরশাসন 16 বছর পার হইল, একটা উপন্যাস আমি ভাবলাম যে লেখকরা লিখতে পারে না, সাহস নাই, কারণ সে এই উপন্যাস লিখলে জেলে যাবে, গুম হয়ে যাবে। কিন্তু কোনো না কোনো ফর্মে আপনি দেখেন যে ধরেন অন্যান্য অনেক আন্দোলন, ধরেন ইসের আন্দোলনও তো হইল, ধরেন সড়ক আন্দোলন হইলো বা নানা কিছু, কোন একটা ক্রাইসিস আপনি কিন্তু দেখতে পাবেন না। যেমন আসিফ নজরুল লিখছেন আবু বকর, একটা ক্রাইসিস আছে, কিন্তু এটা আমরা ফিল করছি, সাফার করছি, আমরা যারা ইউনিভার্সিটিতে পড়ছি, হলে পড়ছি, থাকছি, আছে এক ধরনের। কিন্তু মানে এই ধরনের আমি বলতেছি এই ক্রাইসিসগুলো মানে খুঁটিনাটি টুকটাক আপনি তো লিখতে পারতেন, সেগুলো কি আছে সাহিত্যে? নাই। অথবা আপনি ধরেন ঢাকা শহরে ইভেন এই হুমায়ুন আহমেদ আপনি দেখবেন, এগুলো ফাঁকিবাজি সাহিত্য, তার ঢাকা শহর নাই তার উপন্যাসে। আমরা যখন ধরেন মানে আমার একটা লেখা আছে হুমায়ুন আহমেদ নিয়ে, আমি বাংলা একাডেমিতে একটা আলোচনারও দাওয়াত পাইছি প্রবন্ধের। তো হুমায়ুন আহমেদ নিয়ে আমার আগের একটা লেখা আছে। আমরা যখন নাইনটিজ আমরা ছোট, কিন্তু 90s-এ আমরা কি দেখছি, যে ধরেন গ্লোবালাইজেশন শব্দটা আমরা শুনতাম 90s-এ, বৈশ্বায়ন, একদল ছিল বিশ্বায়নের পক্ষে, আরেক দল ছিল বিপক্ষে।
এবং তখন ধরেন ওই ডিশ অ্যান্টেনা মানে ডিশের লাইন মানে কালার টিভি ডিশের লাইন আসছে, হ্যাঁ এগুলো আসছে। তো হুমায়ুন আহমেদ তখন লিখতেছে গলা খালাতো ভাইয়ের গলায় কাটা আটকাইছে। দেখেন কতটা সে বিচ্ছিন্ন, মানে রিয়েলিটি থেকে তার সোসাইটি থেকে সে কতটা বিচ্ছিন্ন। সোসাইটি থেকে বিচ্ছিন্ন বলা ঠিক হবে না, আমাদের সোসাইটি তো আবার এগুলো পছন্দও করছে। আমি বলতেছি যে রিয়েলিটি পলিটিক্স এগুলো থেকে সে কতটা বিচ্ছিন্ন, তার মতো পপুলার লেখক। ফলে সে একটা বিভ্রান্তি, আমাদের সাহিত্যের জন্য উনি একটা বিভ্রান্তি, যে অনেকেই তাকে ফলো করছে, হ্যাঁ এখনো ফলো করতেছে। ফলে সে একটা বিচ্ছিন্নতার মধ্যে চলে গেছে, মানে অপ্রয়োজনীয় খাতে সে প্রবাহিত হচ্ছে। আর যারা একটু সিরিয়াস তারা ওই এনজিও ঘরানা, হ্যাঁ ধরেন প্রকৃতি নিয়ে পাহাড় নিয়ে খুব কান্না, কিন্তু তার ঢাকা শহরে পলিটিক্যালি সে কোণঠাসা হয়ে যাচ্ছে, পুলিশ তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে, তাকে তার কোনো অধিকার বাস্তবায়িত হচ্ছে না, সে ভোট দিতে পারতেছে না। এমন ধরেন একটা ছোট গল্প তো লেখা যাইতো যে আমি ভোট দিতে গেলাম, পারলাম না, আমি জানি না লেখা হয়েছে কিনা, এমন তো হয় যে লিখছে আমি পড়ি নাই, কিন্তু এটা আমাদের মূল ট্রেন্ড না, আমাদের বড় বড় লেখকরা এগুলো লেখেন নাই। তো বাংলাদেশের সাহিত্যে আমি বলবো যে এই যে একটা কলকাতা প্রভাব, হ্যাঁ এবং এনজিও প্রভাব, এই নানা ধরনের প্রভাবগুলো কাটায় একটা ঢাকার সাহিত্য করার চেষ্টা অবশ্য ইয়েরা করছিলেন, আখতারুজ্জামান ইলিয়াস বা শওকত আলী এনারা করছিলেন। যেমন আহমদ ছফা, উনি সবসময় কলকাতা সাহিত্যের বিরুদ্ধে ছিলেন, কলকাতার বইয়ের বিরুদ্ধে, কিন্তু ওনার লেখাপত্রের মধ্যে ওনার গদ্যের মধ্যে আবার কলকাতার একটা টোন আছে। তো ফলে সার্বিকভাবে আমরা হচ্ছে একটা মানে হ্যাপাজার্ড অবস্থার মধ্যে আর কি। আমাদের সাহিত্যটা যে আমি বলতে পারবো এটা ঢাকার সাহিত্য, আপনি যেটা মানে বিভিন্ন সময় আমরা যেটা আলোচনা করি যে ধরেন আফ্রিকার সাহিত্য, আফ্রিকার সাহিত্য কি সে কলোনিয়াল সাপ্রেশনের মধ্যে আছে, সেখান থেকে সে মুক্ত হইতে চায়, ফলে তার সাহিত্যে ছত্রে ছত্রে হচ্ছে যে সেই আকাঙ্ক্ষা, সেই বেদনা বা সেই স্বপ্ন। আমাদের এখানে মুক্তিযুদ্ধ নিয়ে কই উপন্যাস, আপনি কি পাচ্ছেন ৭১-এর দিনগুলি, এটা কি, এটা একটা ডায়েরি, ওই ডায়েরির মধ্যে আবার ইচ্ছা মতো, ডায়েরিটা লেখা হয়েছে অনেক পরে এবং ইচ্ছা মতো যোগ বিয়োগ আছে। এছাড়া আপনি কি পাচ্ছেন? হ্যাঁ আপনি পাকিস্তান আপনাকে দমন করতেছে, আপনি সেখান থেকে মুক্ত হইতে চাচ্ছেন, এই উপন্যাস কি আছে? এই উপন্যাস নাই। তাইলে কেমনে হবে? তাহলে আপনার জাতির, আপনার তো গোড়ায় গন্ডগোল, হ্যাঁ গোড়ায় সমস্যা আছে। আমি বুঝলাম তখন এমন একটা অবস্থার মধ্যে ছিলেন যে লেখকরা লিখতে পারেন নাই। তাইলে ধরেন সৈয়দ হক, সৈয়দ শামসুল হক, ওনার তো লেখার কথা ছিল, তাই না? উনি তো দেখছে এবং উনি লেখক হিসেবেও খুব ভালো। আমি মনে করি যে সৈয়দ হকের যে অ্যাপিয়ারেন্স, হ্যাঁ শুদ্ধ ভাষায় কথা বলা, হ্যাঁ সব দুরস্থ হয়ে থাকা, সে তুলনায় তার গদ্যটা অনেক বেশি বাংলাদেশি ঢাকাইয়া, এবং তার উপন্যাসেও সেই জিনিসটা আছে, কিন্তু উনি মনোযোগ দিয়ে উপন্যাস লেখেন নাই, যে কারণে ওনার উপন্যাসগুলো অর্ধেক অর্ধেক মনে হয়, অসম্পূর্ণ মনে হয়। কিন্তু উনি তো লিখতে পারতেন, হ্যাঁ আখতারুজ্জামান ইলিয়াস লিখতে পারতেন, শওকত আলী লিখতে পারতেন, শওকত ওসমান লিখতে পারতেন, লেখক তো কম ছিলেন না, কিন্তু তাদের কোথায় জানি কি একটা সমস্যা হইলেও লিখতে পারলেন না। মানে এটা হয়তো এই কারণে হবে, আমি বিভিন্ন সময় এটা ভাবছি যে আপনি যেহেতু শেখ মুজিবের ক্রিটিক করতে পারবেন না, মুক্তিযুদ্ধ মানে শেখ মুজিব, যেহেতু শেখ মুজিবের ক্রিটিক করা যাবে না, তাইলে উপন্যাসও লেখা যাবে না, কারণ শেখ মুজিবের ক্রিটিক করলে আবার বাংলাদেশটা পাকিস্তান হয়ে যাবে। মানে অদ্ভুত এক ধরনের মানে পলিটিক্যাল থিওরি বা বিলিফ, যেটাই আমরা বলি, আমাদের এখানে ছিল। এখন শেখ মুজিবকে আপনার দেখাইতে হবে, তাহলে শেখ মুজিবকে দেখাইতে হইলে আপনি আর উপন্যাস চাচ্ছেন না শেখ মুজিবকে দেখাইতে, ফলে আর উপন্যাসটাই লিখলেন না। অথবা জিয়াউর রহমানকে ভিলেন করতে হবে, হ্যাঁ তাকে ডেমোনাইজ করতে হবে, যেহেতু আপনি ওটা করতে চাচ্ছেন না, কারণ জিয়াউর রহমান তো ডেমন না, উনি তো অবশ্যই স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন, যুদ্ধ করছেন, নেতৃত্ব দিচ্ছেন যুদ্ধে, এবং পরবর্তীতে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছেন, হয়ে উনি যে খুব খারাপ দেশ চালাইছেন তাও না, অনেকের চেয়ে ভালো চালাইছেন, কিন্তু তাকে তো ভালো দেখাইতে গেলে আপনি বিএনপি হয়ে যাবেন, ফলে আর লেখাই হলো না। এই যে একটা অদ্ভুত মানে সাইকোলজি বলবো না কি বলবো আমি জানি না। আমি মনে করি যে একটা বেসিক ক্রাইসিস হচ্ছে যে আপনি বাঙালি মুসলমান এই পরিচয়টাকে আপনি ঠিক নিতে পারতেছেন না, আমাদের লেখকরা নিতে পারতেছে না। হ্যাঁ
মানে এটা সে ভেতর থেকে নিতে পারে না, ফলে এটা তার উপন্যাস লেখার ক্ষেত্রে একটা বড় সমস্যা সংকট হয়ে দেখা দেয়। তাহলে সে কি নিয়ে লিখবে? মানে আপনি ভাবতেছেন যে আপনি মুসলমান, বাঙালি মুসলমান অথবা ইসলামের প্রভাবাধীন একটা জাতি, ইসলামী বিলিফ কাল্ট এগুলো মেনে চলে আপনার পরিবারে, আপনার সমাজে, এরকম একটা জাতি, এরকম একটা সমাজের গোষ্ঠীর লেখক আপনি। আপনি সেটা যতক্ষণ নিতে না পারলে তাহলে আপনি হয়তো রিজেক্ট করতেছেন, রিজেক্ট করে তারপর লিখতেছেন। হয়তো সমাজতন্ত্রের কাহিনী লিখতেছেন, হয়তো আপনি হচ্ছে যে এনজিওবাদী যে সমস্ত মানে থিওরি আছে, বা হচ্ছে মানে অ্যাটিকুয়েট আছে, যে একটা মেয়ে চাকরি করবে ঢাকায় এসে, পুরুষের সমান থাকবে, এগুলোই তো উপন্যাস আমি যতদূর পড়ছি আমার কাছে মনে হচ্ছে সেটা। অথবা একেবারে প্রকৃতি, হ্যাঁ হ্যাঁ প্রকৃতি, প্রকৃতি নিয়ে আপনি আলোচনা করতেছেন দীর্ঘ সময়। আসলে আপনার উপন্যাসটা আপনি দেখবেন যে আমাদের সময়কার, আমাদের আগের সময়কার এই মানে বেশিরভাগ উপন্যাস, বিশেষ করে মাহমুদুল হকে আপনি দেখবেন যে উপন্যাস শুরু হয়েছে শেষ কোথায় হচ্ছে সে নিজেও হয়তো জানে না, মানে উপন্যাসের কোনো শেষ নাই। এবং আপনি বেশিরভাগ আমাদের 90-এর তার আগের পরের লেখকদের দেখবেন যে শেষ নাই। এই ক্রিটিকটা ইলিয়াস বা হাসান আজিজুল হক, শওকত আলী এদের ক্ষেত্রে খাটে না, কিন্তু বেশিরভাগ লেখকের ক্ষেত্রে এটা খাটে। তারা উপন্যাসটা শুরু করতেছে, শেষ কোথায় হবে এটা জানে না। যেমন শওকত আলীর একটা উপন্যাস আছে নাড়াই, ইন্টারেস্টিং নাড়াইটা, এই বাঙালি মুসলমান পরিচয়টা বোঝার জন্য। তো নাড়াইয়ে হচ্ছে যে একটা লোক সে থাকে, সে নাড়াই করে, নাড়াই মানে লড়াই, এই লড়াইটা হচ্ছে তেভাগা আন্দোলনের লড়াই। তেভাগা আন্দোলনে একটা লোক যার ওইভাবে জাতকুল পরিচয় মানে কিন্তু ফিক্স না, জাতকুল পরিচয় বলার মতো কিছু না, মানে সেটা সে দাবি করতে পারতেছে না যে সে বাঙালি মুসলমান। তো ওই নাড়াইয়ের ওই লোকটা, হ্যাঁ সে বিয়ে করে, এক যাকে বিয়ে করে তার হাজবেন্ড মারা যায়, মারা গেলে সে এমনি আরেকজনের সাথে খাটাখাটনি করতো, মানে হচ্ছে যে ধরেন ফুড ফরমাইশ খাটতো, এরকম একটা লোক। সে ওই মেয়েকে বিয়ে করে, বিয়ে করে সেখানে সে গেরস্থ হয়ে উঠতে চায়। হ্যাঁ, সে যখন গেরস্থ হয়ে উঠতে চায় তখন তার সাথে পরিচয় হয়, ধরেন একজন সাঁওতালের পরিচয় হচ্ছে, তেভাগা আন্দোলনে সাঁওতালদের নেতৃত্ব ছিল, আরেকজন হিন্দুর পরিচয় হচ্ছে, আর সে হচ্ছে বাঙালি মুসলমান। কিন্তু সাঁওতালের গল্প আছে, হিন্দুর গল্প আছে, কিন্তু বাঙালি মুসলমানের গল্প নাই, এটা শওকত আলী বলতেছেন। তাহলে দেখেন, অথচ বাঙালি মুসলমানের কি গল্প নাই? বাঙালি মুসলমানের কিন্তু গল্প আছে। হ্যাঁ, বাঙালি মুসলমানের অনেক ধরনের গল্প আছে, মিথ আছে, রূপকথা আছে। কিন্তু শওকত আলী বলতেছেন যে ওই চরিত্রটা বলতেছে যে ও তো গল্প বলতেছে, এও গল্প বলতেছে, কিন্তু আমার গল্প কই? দেখেন, মানে বাঙালি মুসলমানকে সে মনে করতে পারতেছে না, শওকত আলী মনে করতে পারতেছে না যে সে একটা সমৃদ্ধ জাতি অথবা সে একটা কিছু। যাই হোক, এরপরে আপনি দেখবেন, আমি যে জন্য এই প্রসঙ্গটা তুললাম, জসিমউদ্দিনের উপন্যাস, উপন্যাসটার নাম তো আমার মনে পড়তেছে না, সেখানেও এই একই ক্যারেক্টার, বাঙালি মুসলমান যার বাপ মায়ের পরিচয় নাই। এটা কেন হবে? যে বাপ মায়ের পরিচয় কেন থাকবে না? হ্যাঁ, পরিচিত উপন্যাস, নামটা এখন কেন যে মনে আসতেছে না, আসলে আমি পরে বলবো। তো তার নাই, আপনার বাপ মায়ের পরিচয় নাই, সে কোত্থেকে যেন আসছে। উপন্যাসটার নাম মনে পড়ছে, বোবা কাহিনী। তো বোবা কাহিনীতে এটা নিয়ে আমার রিভিউ আছে। তো বোবা কাহিনীতে ওই যে মূল চরিত্র, তা আমি তো বললাম যে তার বাপ মায়ের মানে কুল কিনারা নাই, ঠিকুজি নাই, তার সে কোত্থেকে আসছে, হঠাৎ করে যেন সে নাজেল হয়েছে এরকম। তো সে ওই যে বললাম পাট বেচে, বাজারে বিক্রি করে, বিক্রি করে সেখানে সে ঠকে, ঠকে হচ্ছে হিন্দুদের হাতে, হিন্দু মহাজনের হাতে। তারপর সে হচ্ছে যে অভাব দরিদ্র এসবের মধ্য দিয়ে জীবন কাটায়। কাটানোর পরে সে যখন তার সোসাইটি বা ওই যে মুসলমান সমাজ, সেখানে সে দেখে যে ওয়াজ হয়, ওয়াজ। তো ওয়াজ মানে কি? ওয়াজ মানে হইলো ধরেন আপনি যদি চিন্তা করেন যে আগের আমলের ওয়াজ মানে হেজাক বাতি জ্বলে, হেজাক বাতি নিশ্চয়ই দেখছেন, যে হেজাক বাতি জ্বলতেছে এবং ওয়াজ উপলক্ষে শামিয়ানা টানানো হচ্ছে, মানে একটা ওই গ্রাম তো তখন ধরেন খুবই বিচ্ছিন্ন, হ্যাঁ একটা নিরুপদ্রব জায়গা, সন্ধ্যা মানেই অন্ধকার, তারপর সকাল হইলেই কাজ, সেখানে ওয়াজ হচ্ছে কি একটা উৎসব। সে ওয়াজ উপলক্ষে আলো জ্বলতেছে, মাইক হচ্ছে, মাইকিং হচ্ছে, সাউন্ড আসতেছে, এবং ওয়াজ উপলক্ষে এখানে সেখানে ধরেন বাদাম চানাচুর নানা কিছু বসতেছে, লোকজন আসতেছে, এবং হুজুর এসে কি বলতেছে যে তুমি জান্নাতে গেলে খুব টেস্টি সুস্বাদু খাবার পাবা,
অথচ তার কিন্তু ঘরে ভাত নাই, তার ঘরে ভাত নাই, পেটে ক্ষুধা, সে খাচ্ছে নুন দিয়ে, ঝাল দিয়ে, ভর্তা দিয়ে ভাত। আর হুজুর এসে তাকে বলতেছে যে তুমি বেহেশতে গেলে বিরিয়ানি খাবা বা এরকম বলে। তো বেহেশতের তো এই বিবরণগুলো আমরা পাই। এখন দেখেন যে আর কেউ কিন্তু গ্রামে আসতেছে না, সরকার আসতেছে না, পলিটিক্যাল লিডার আসতেছে না, আসতেছে কি একজন হুজুর। হুজুর এসে তাদেরকে স্বপ্নের কথা শোনাচ্ছে, ফলে তাদের কি মঞ্জিলে মকসুদটা কি হবে তখন, যে এই ধর্মকর্ম করে সে ইয়ের কাছে ওই ওই সুখ স্বাচ্ছন্দ্য, হ্যাঁ, নানা কিছু ভোগবিলাস এগুলো পাবে। এখন ওই যে লোকটা, সে ভাবতেছে যে তাইলে এগুলো কি এমনি সহজে পাওয়া যাবে, মানে আপনি শুধু আল্লাহ বিল্লাহ করে যাচ্ছেন, তাহলে কি আপনি এগুলো পাবেন? পাবেন না। তখন আপনাকে লেখাপড়া করতে হবে। ওই জন্য জসিমউদ্দিন তার উপন্যাসে দেখাচ্ছেন যে সে বলতেছে, ওই লোকটা তার ছেলেকে বলতেছে ইউরোপে যাইতে, ইউরোপে গিয়ে শিক্ষা অর্জন করতে, শিক্ষা অর্জন করে আলো নিয়ে আসতে তার গ্রামে, অর্থাৎ তার গ্রাম অন্ধকার, ইউরোপ থেকে আলো নিয়ে আসবে। তাহলে দেখেন এই যে বাঙালি মুসলমান নিজেকে কতটা হীনমন্য ভাবে। এবং আহমদ ছফাও কিন্তু ওইটাই বলছেন যে দুর্বল। আসলে তাই, বাঙালি মুসলমানের চরিত্র তাই। কিন্তু আপনি দায়িত্ব নিয়ে বাঙালি মুসলমানের যে সমৃদ্ধি, হ্যাঁ, বা ট্র্যাডিশন, যে কালচার, হ্যাঁ, তার যে ধরেন খোদার প্রতি বিশ্বাস, এটাকে তো আপনি পজিটিভলি দেখতে হবে। খোদার প্রতি তার বিশ্বাস, তার সততা, তার সরলতা, সারল্য, তার অনেক কিছু আছে। কিন্তু আমরা গল্প উপন্যাসে পাচ্ছি যে বাঙালি মুসলমানের কিছুই নাই। এই বাঙালি মুসলমানকে যদি আপনি স্বীকার করতে না পারেন, মানে উপন্যাসে আনতে না পারেন, তাহলে তো আপনি নিজেকেই অস্বীকার করতেছেন, নিজের সারাউন্ডিংসকে, নিজের এক্সিস্টেন্সকে অস্বীকার করতেছেন। আমার মনে হয় যে আমাদের উপন্যাসে এই ক্রাইসিসটা খুব ভালোভাবে আছে। এবং এটা কালচারালিও আপনি দেখবেন, ঈদের বর্ণনা, হ্যাঁ, আপনি দেখবেন যে আমরা সুনীলের বা শীর্ষেন্দুর দুর্গাপূজার বর্ণনা পড়ে অভ্যস্ত। সুনীল দুর্গা দেবী দেখে আকর্ষণ বোধ করতেছেন, এই বাক্য আমরা জানি। কিন্তু আমাদের এখানে ঈদের বর্ণনার একটা দেখান্ত উপন্যাসে আছে, হ্যাঁ, যেমন খোয়াবনামায় আছে জিয়াফতের বিবরণ আছে। এবং ওই যে তমিজের বাপ জিয়াফত খেয়ে তার এত পরিমাণ খাইছে যে তার পেট খারাপ হয়ে গেছে, এবং সে তখন গিয়ে পায়খানা করে দিচ্ছে কোথায়, ওই যে কবরের পাশে, যেখানে মোমবাতি আগরবাতি জ্বালানো হয়েছে, মানে আগরবাতির বড় লোকের আগরবাতি, মানে জোরদারের আগরবাতি যে সুবাস, সেটা এই গরিবের গুয়ের গন্ধে বিনাশ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার ইলিয়াসের বিবরণ। তো আমি বলতেছি যে মানে বাঙালি মুসলমানকে যে ভালোভাবে দেখানো, সমৃদ্ধ করে দেখানো, মানে অভিজাত হিসাবে দেখানো, এই জিনিসটা নাই। এখন আপনি লিখতে গেলে মনে করেন যে অভিজাতের কাহিনী, মানে আপনার যেহেতু এগুলো নাই, মানে সাংস্কৃতিক ঐতিহ্য নাই, এখন কোট আনকোট সাংস্কৃতিক ঐতিহ্য নাই, ফলে আপনি আর লিখতে পারতেছেন না বাঙালি মুসলমান নিয়ে। এটা একটা ক্রাইসিস। আর আমি বলবো যে এই প্রসঙ্গে আরেকটা চলে আসে প্রসঙ্গক্রমে, যে দায়, তাহলে বাঙালি মুসলমানদের নিয়ে আমরা এখন কি করব। আমি মনে করি যে এটা আমাদের শুধুমাত্র পলিটিক্যাল ওয়ার্ক না। মানে যে জুলাই গণ অভ্যুত্থান হয়ে গেল, জুলাই গণ অভ্যুত্থানে আপনি দেখবেন যে মানে মানুষ অকাতরে জীবন দিচ্ছে, মানে এটা বিস্ময়কর। হ্যাঁ, এটা বিস্ময়কর যে মানুষ অকাতরে জীবন দিচ্ছে। মানে আপনি দেখবেন, আমি মাঝে মাঝে ভিডিও দেখি, রিলসে আসে, যে বা আমরা যেহেতু সাংবাদিক, ফলে মানে প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে অনেকের, আমারও টুকটাক কিছু আছে। মানে এরা যে কৌশলে ফাইটটা দিছে পুলিশের সঙ্গে, মানে পুলিশ তো বেপরা হয়ে গেছে, পাগল হয়ে গেছে পুলিশ। আর এরাও কম পাগল না, এরা পুলিশকে পাত্তাই দিচ্ছে না, পুলিশ গুলি করতেছে, কি করতেছে, পুলিশকে পাত্তা দিচ্ছে না, ছেলেরা মেয়েরা নেমে গেছে। এবং এদের এক ধরনের কৌশল আছে। কৌশলটা কি, ধরেন এখানে পুলিশ এই রাস্তায় এঙ্গেজ আছে, পুলিশকে এই রাস্তায় এঙ্গেজ রাখতেছে একদল ছাত্রছাত্রী, আরেক রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ এসে রাজপথ দখল করে ফেলতেছে। মানে যাত্রাবাড়ি, উত্তরা, শনি রাখরা, রামপুরা, যেখানেই বলেন, মানে এমনি এমনি তো ঘটে নাই, দিনের পর দিন ঘটছে। প্রায় 15-16 জুলাই থেকে প্রায় 20 দিন ধরে তারা এই ফাইটটা পুলিশের সাথে নিয়মিত দিচ্ছে। সকাল সন্ধ্যা হয়ে গেছে, তারা বাসায় ফিরে গেছে, পরদিন সকালে আবার আসছে, শুক্রবার দিন জুমার নামাজের পরে আসছে, এবং তারা যার যার হাতে যা ছিল সেটা নিয়ে আসছে যেভাবে পারছে। ধরেন পেস্ট লাগাইছে, হ্যাঁ,
তারপর ওই যে পানি মুগ্ধ পানি বিতরণ করছে, এগুলো কিন্তু সমস্ত কিছু একটা যুদ্ধের, মোটামুটি একটা যুদ্ধের মধ্যেই আপনি এগুলো পাবেন। তো এই যে একটা যুদ্ধ পরিস্থিতি হয়ে গেল, সেখানে আমরা কি দেখলাম যে ধরেন গান আছে, হ্যাঁ, র্যাপ সং ওরা গাইছে, বা কবিদের কবিতাও ছিল, বা ডিএল রায়ের গান ছিল, বা নজরুলের গান ছিল। তো ফলে তারা তো নিছে, মানে এই যে একটা আপরাইজিং, এই আপরাইজিং কিন্তু ওরা অস্বীকার করে নাই যে গান নাটক দরকার নাই, এগুলো এগুলো বরং তাদেরকে মানে একদম রসায়নের মতো কাজ করছে, মানে রক্তের মতো কাজ করছে, যে এগুলো প্রবাহিত হয়েছে তাদের আন্দোলনের মধ্য দিয়ে, এবং তারা অনেক উজ্জীবিত হয়েছে, একীভূত হয়েছে, নিজেদের একাত্মবোধ করছে একটা স্লোগানের মধ্য দিয়ে। দেশটা কারো বাপের না, এটা তো একটা গান থেকে আসছে। আপনি এরকম দেখবেন অনেকগুলো স্লোগান কিন্তু এরকম গান কবিতা থেকে আসছে। তো ফলে সাহিত্যের দরকারটা কিন্তু আছে। হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময় তো আমরা এরকম দেখছি, সাহিত্যের দরকারটা আছে। তা আমি মনে করি যে সাহিত্যের অবশ্যই পলিটিক্যাল যে নিড, হ্যাঁ, সেটা তো মানে এই 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 তরতাজা রক্ত আমাদের সামনে এরাই প্রমাণ দিয়ে গেছে। আর একজন লেখক তাইলে কি করবেন? এখন একজন লেখক যে দেখছে এরকম একটা আপরাইজিং, সে লিখবে না এটা নিয়ে? আপনি দেখবেন যে শাহবাগ আন্দোলন হইল 2013 সালে, আপনি কোনো উপন্যাস পাইছেন কিনা আমি জানি না, কিছু বই আছে, প্রবন্ধের বই আছে, এটা নিয়ে হবে না? ধরেন হেফাজতের যে সমস্ত ছেলেমেয়েরা আসছে, ছেলেরা আসছে, মেয়েরা তো আসে নাই, ছেলেরা আসছে দীর্ঘ একটা জার্নি করে, হয়তো চট্টগ্রাম থেকে, সেই হাটহাজারি থেকে আসছে, সেই ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জায়গা থেকে তারা আসছে, সিলেট থেকে আসছে, তাদের তো একটা জার্নি আছে। সেই জার্নিটা কই আমাদের উপন্যাসে? তারা এসে শাপলা চত্বর দেখছে জীবনে প্রথমবার, এটা ঘটছে না? এটা ঘটছে। বা ইভেন ধরেন মিরপুর থেকে, মিরপুরের মাদ্রাসা থেকেও জীবনে প্রথমবার বেরোইছে সেদিন 5ই মে 2013 সাল, গিয়ে সে শাপলা চত্বর দেখছে, দেখে বিস্মিত হয়েছে। এই ঘটনা আছে তো, সেটা কই? সেগুলো থাকতে হবে। বা আপনি ধরেন শাহবাগে গণজাগরণ মঞ্চ যারা করছে, ওরা তো অবশ্যই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পক্ষ হয়ে মানুষের উপর গুলি চালাইছে, তাতে সমর্থন দিয়েছে, এটা তো নিঃসন্দেহে, এটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু তাদের দিক থেকেও যে তারা এটা করতে চায় নাই, আসলে তারা চাইছে যে এই রাজাকারদের বিচার, সেই উপন্যাস কই? ফলে নাই। কিন্তু কেন লিখতেছে না? এটা একটা অদ্ভুত না? কারণ আমি আগে যে বললাম যে আপনি মুজিব হয়ে যাচ্ছেন না জিয়া হয়ে যাচ্ছেন, বিএনপি হয়ে যাচ্ছেন না আওয়ামী লীগ হয়ে যাচ্ছেন, শাপলা হয়ে যাচ্ছেন না শাহবাগ হয়ে যাচ্ছেন। এই যে একটা সামাজিক ভয়, রাজনৈতিক ভয়, আপনার সবকিছু হারানোর ভয়, মানে এটা হয়ে গেলে তো হয়তো চাকরি চলে যাবে আপনার। এই জিনিসগুলো ঊর্ধ্বে গিয়ে একটা যে মানসিক শক্তি, এবং সেটা সংঘ শক্তিও লাগে, মানে আপনার একটা সার্কেল লাগবে, লেখক সার্কেল। মানে ধরেন আমাদের এখানে একটা সার্কেল আছে, পুরস্কার সার্কেল, যে এই সার্কেলে ঢুকলে ওই পুরস্কারটা পাওয়া যাবে, তারপর ওই পুরস্কার, তারপর ওই পুরস্কার, এবার ধাপে ধাপে একটা পুরস্কার সিন্ডিকেট। লেখালেখিটা হচ্ছে এখানে মূলত এই কেন্দ্রিক, যেহেতু আর কোনো তার ইয়ে নাই, মানে বই বিক্রি নাই, তাকে পত্রিকায় জাতীয় দৈনিকে ডাকে না, তার লেখা ছাপে না, তাকে টেলিভিশন ডাকে না, তাহলে সে একটা পুরস্কার পাওয়ার সুযোগ আছে, কোনো রকম ওই দিক দিয়ে ঢোকে, ঢুকে কিছু পাওয়ার চেষ্টা করে, বা অথবা অমুকের ভাই প্রশংসা করলে, তমুক ভাইয়ের প্রশংসা করলে সেটা সে কিছু প্রাপ্তি পায়। আরেকটা হচ্ছে সচিব, আমলা, ক্ষমতাধর লোক, হ্যাঁ, ব্যাংকের এমডি, এদের সাহিত্যের গুণগান আপনি যদি গান সাহিত্য ছাপান পত্রিকায়, তাহলে বিজ্ঞাপন, অর্থকরী, নানা সুবিধা আপনি তাদের কাছ থেকে পাচ্ছেন। ফলে দুইটা চর্চা, এর মাঝখানে যে আপনি নিখাত শুধু লিখে যাবেন, শুধু লিখে যাওয়ার পক্ষে ধরেন 90-এর 80-র পর থেকে আসলে আমাদের এখানে একটা শক্তিশালী লেখক গ্রুপ নাই। তা আমি মনে করি যে এটার একটা জরুরি উপস্থিতি দরকার, এবং সেটা এখন কিছুটা আছে, আমাদের মধ্য দিয়ে আছে, আমাদের কয়েকজনের মধ্য দিয়ে আছে। আমরা যদি শুধু যারা লেখালেখিটার মধ্যে থাকতে চাই এবং লেখালেখিটাকেই এনজয়েবল করতে চাই, আমাদের টার্গেট করতে চাই, এবং লেখালেখিটাকে কিভাবে বাংলাদেশে আরো মানে ধরেন মানুষের কাছে পৌঁছানো যায়, মানে পাঠযোগ্য, পাঠের ভেতর ঢোকা যায়, মানুষের পাঠাভ্যাসের ভেতর ঢোকা যায়, সেই চেষ্টাটা সহ একটা গ্রুপ দরকার। সেটা আমি বললাম। আর এর জন্য আমার লেখালেখির ধরনটা সবসময় এটাই ছিল। ধরেন পুরস্কার পাওয়া আমার জন্য সহজ ছিল, আমার নানা পরিচয়ের কারণে, বা হচ্ছে ধরেন আমার অবস্থানের কারণে। আমি তো ঢাকাতেই শুরু থেকে আসি, যোগাযোগ, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যোগাযোগ, আমার পক্ষে সহজ ছিল পুরস্কার লাইনে একে একে পুরস্কার নিয়ে যাওয়া।
কিন্তু আমি সেটা যাই না, আমি মনে করছি যে লিখতে হবে লিখতে হবে, মানে লেখা, নিজের লেখার মধ্যে নিজের সঙ্গে থাকা, মানে লেখালেখিটা কিন্তু নিজের সঙ্গে নিজের, নিজের সঙ্গে নিজের এবং নিজের সঙ্গে অন্যদের, মানে এটা একটা, এটাকে কি বলবো আমি, যে একটা ধরেন মানে অন্তর্ঘাতমূলক সম্পর্ক। হ্যাঁ, আপনি ওই যে আমি বললাম শুরুতে যে আমার লেখার মানব সঙ্গ বিরল যেরকম হয়েছে, পরে আবার যেরকম খুন হওয়া ঘুম হয়েছে, আবার বেকার বিপ্লব হয়েছে, পাঠকের ইয়েটা আমি শুরুতে বলছিলাম। এই চেঞ্জগুলো ক্রমাগত নিজের মধ্যে করা, যেটা হুমায়ুন আহমেদ করতে পারে নাই। আখতারুজ্জামান ইলিয়াসের কিছু কিছু গল্প দেখবেন একটু ডিফারেন্ট, যেমন মিলির হাতে স্টেন গান, হ্যাঁ, বা ওভারকোট, রেইনকোট, রেইনকোট, এই গল্পগুলো দেখবেন একটু ডিফারেন্ট, মানে ইলিয়াস কিন্তু, বা একেবারে নিরাপদ তন্দ্রা, হ্যাঁ, চেঞ্জটা কিন্তু আছে, মানে হুমায়ুন আহমেদ আবার চেঞ্জ নাই, সে চেষ্টা করছে, আপনি যদি মধ্যাহ্ন পড়েন মনে হবে যে চেষ্টা করছে। এখন আপনি ধরেন দেয়ালের মতো একটা সিরিয়াস উপন্যাস, বা হুমায়ুন আহমেদ আর কাকে যেন নিয়ে লিখছে, আকবরকে নিয়ে লিখছে বোধহয় একটা উপন্যাস, একই রকম কিন্তু, মানে হিমুকে নিয়ে লেখা উপন্যাসে তার যে গদ্য, যে স্টার্টিং, যে ক্যারেক্টারাইজেশন, একই জিনিস কিন্তু আপনি এখানেও পাচ্ছেন, এবং মধ্যাহ্নে সে চেষ্টা করেও পারে নাই। এই যে চেঞ্জটা, আমি মনে করি যে মানে নিজের ভেতর নিজের এই চেঞ্জটা না থাকলে কিন্তু আপনি লেখাকে, নিজের লেখার পরিসরকে বাড়াইতে পারবেন না। মানে নাইলে তো আপনি একই চরিত্র, আপনি যখন, মানে বিশেষ করে আমি খেয়াল করি, আমি যখন একটা উপন্যাস লিখতেছি, খুন হওয়া ঘুম, তারপর যখন বেকার বিপ্লব লিখতেছি, আমার মধ্যে কিন্তু আগের উপন্যাসটা পরের উপন্যাসে প্রবলভাবে হাজির হওয়ার সুযোগ থাকে। সেজন্য আপনি ওই যে বললাম, একটা ফর্মুলা, একটা মেথড ফলো করতে হয়, যে একটা উপন্যাস লিখে তাহলে একটা গ্যাপ দিতে হয়, একটা গ্যাপ দিয়ে আবার একটা নতুন উপন্যাসের প্লট ভাবতে হয়, সেটার ক্যারেক্টারাইজেশন করতে হয়, সেটার কাহিনী সাজাইতে হয়, নানা কিছু, যেন এই উপন্যাসটা পরের উপন্যাসে না যায়। তো ফলে আমি মনে করি যে এটা জার্নি, এক স্টেশন থেকে আরেক স্টেশনে জার্নি, হ্যাঁ, যেন মিল না থাকে, চেঞ্জটা আসে, এই আর কি।